আজকের বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট আসন্ন রিটেন পরীক্ষার জন্য ওগুলোই এখানে আলোচনা করা হয়েছে। যেমন এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877-এর 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন, অথবা উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তা লিখিত বর্ণনায় উল্লেখ করেন যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট থেকে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আইনজীবী হিসেবে বাদীর কাছ থেকে যা জেনে নিব। 9 ধারার মতে যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে আইনগত পন্থা ছাড়াই স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হন, তাহলে সে বা তার মাধ্যমে দাবিদার ব্যক্তি মামলার মাধ্যমে দখল পুনরুদ্ধার করতে পারে। বাদী এই ধারার অধীন মামলা করতে চাইলে আইনজীবী হিসেবে নিম্নোক্ত বিষয়গুলো জেনে নিব। বেদখল হওয়ার পূর্বে বাদী সম্পত্তির দখলে ছিল কিনা, বাদীর সম্মতি ছাড়াই তাকে দখলচ্যুত করা হয়েছে কিনা, যথাযথ আইনগত পন্থা অবলম্বন ছাড়া তাকে বেদখল করা হয়েছে কিনা, কখন বিবাদী তাকে দখলচ্যুত করেছে, বেদখল হওয়ার 6 মাসের মধ্যে বাদী মামলা করতে এসেছে কিনা, তার দাবির সপক্ষে কোনো প্রমাণ কাগজপত্র ইত্যাদি আছে কিনা। দখল পুনরুদ্ধারের মামলায় আর্জিতে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে: জমির বর্ণনা, দখলের বিবৃতি, বাদী কিভাবে সম্পত্তি থেকে বেদখল হয়েছে তার বিবৃতি, কত তারিখে দখলচ্যুত হয় তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, বাদী উক্ত জমির দখলে কতদিন ধরে আছে তার বর্ণনা, দখলচ্যুত হওয়ার 6 মাসের মধ্যে মামলা করা হয়েছে সেই মর্মে বর্ণনা, বাদীর দখল প্রমাণ করার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণের বিবরণ, যেমন খাজনার রসিদ। বিবাদী প্রকৃত মালিক হতে সম্পত্তি ক্রয় করেছেন বলে যুক্তি দেখালে তার যৌক্তিক মূল্যায়ন। সুনির্দিষ্ট পূর্তিকার আইন 9 ধারা কেবল দখলি সম্পত্তির পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করে। এই ধারা সম্পত্তির সত্ত্বের বিষয়ে কোনো আলোচনা করে না। দখল মালিকানার সাক্ষ্য: যে ব্যক্তি কোনো সম্পত্তির দখলে থাকে, আইন প্রাথমিকভাবে তাকে মালিক বলে মনে করে এবং তাকে রক্ষার জন্য এগিয়ে আসে। এজন্য 9 ধারায় বাদীকে সত্ত্ব প্রমাণ করতে বাধ্য করা যায় না। শুধুমাত্র দখল প্রমাণ করলেই আদালত বাদীর দখল সংরক্ষণ করার পক্ষে আবেদন দিতে পারেন। উক্ত ঘটনাতে বিবাদী লিখিতভাবে দাবি করেছে যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিক থেকে ক্রয় করেছেন। যেহেতু 9 ধারার অধীনে মামলার ক্ষেত্রে সত্ত্ব বিবেচ্য বিষয় নয়, তাই বাদীর পক্ষে আদালতের দখল পুনরুদ্ধারের রায় বা ডিক্রি দিতে পারবে। অপরদিকে বিবাদী উক্ত জমিতে তার সত্ত্ব প্রমাণ করতে চাইলে ধারা 8 অনুসারে মামলা করতে হবে, কেননা এই ধারার অধীনে মামলার পক্ষগণ সত্ত্ব বা মালিকানা প্রমাণ করতে হয়। দখলের মামলার ক্ষেত্রে সত্ত্বের প্রশ্ন উত্থাপন করা যায় না। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, চুক্তি প্রবল বলতে কি বোঝায়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট 2008 বা 10-এ আসছিল, 1 বছর পরই আবার পরের বছর দিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল: যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো সুনির্দিষ্ট কাজ করা বা করা হতে বিরত থাকার জন্য সম্মতিপত্র সম্পাদন করে, তখন তাকে চুক্তি বলে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি প্রবল বলতে চুক্তির শর্তানুসারে চুক্তির শর্ত প্রতিপালনকে বোঝায়।
চুক্তিভুক্ত কাজ সম্পাদন করার জন্য কোনো পক্ষ অস্বীকৃতি জানালে তখন এক পক্ষ অন্য পক্ষকে উক্ত কাজ সম্পাদনের জন্য বাধ্য করতে পারে। একবার কোনো পক্ষ চুক্তি বা সম্মতিভুক্ত কাজ সম্পাদন করলে তা যথাযথভাবে পালন না করলে চুক্তি আইন অনুসারে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পাওয়া যায়, কিন্তু ক্ষতিপূরণ এক ধরনের সাধারণ প্রতিকার। এই প্রতিকার অনেক সময় ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। এই কারণেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার উদ্ভব হয়। আদালত যখন চুক্তিভুক্ত কাজ করার জন্য চুক্তিভুক্ত কোনো পক্ষকে নির্দেশ দেন তখন তাকে চুক্তি প্রবলের প্রতিকার বলে। সুতরাং বলা যায় যে চুক্তি প্রবল বলতে বোঝায় চুক্তির পক্ষদ্বয় যেমন সম্মত হয়েছে তেমনভাবে চুক্তিটি কার্যকর করা, অর্থাৎ চুক্তিতে যেমন ঘোষণা করা হয়েছে তেমনভাবে চুক্তিটি কার্যকর করা। কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে বিশদভাবে আলোচনা করো, অথবা কোন কোন ক্ষেত্রে আদালত চুক্তি প্রবলের ডিক্রি প্রদান করবেন বিস্তারিত আলোচনা করো, অথবা কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করো, অথবা কোন চুক্তিসমূহ বলবৎ করা যায় সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 12 ধারা অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে। কতে বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক জিম্মার অন্তর্ভুক্ত হয়। খতে বলা হয়েছে এখানে উদাহরণ আপনারা দেখে নেবেন, আর বিশেষ করে এই সাজেশন যদি আপনার ভালো লাগে আর যদি আপনি নিতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিলে রিটেনের সাজেশনের জন্য তাহলে দিতে পারবো। এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। খতে বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কাজ সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয় করার মানদণ্ড থাকে না। তিনি বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। ঘতে বলা হয়েছে যখন সম্মতিভুক্ত কার্য সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ আদৌ পাওয়াই যাইবে না। এখানে দেওয়া হয়েছে যে প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা হচ্ছে কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 12 ধারা অনুসারে নিম্নলিখিত চুক্তিগুলির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেতে পারে। এখানে 1, 2, 3, 4 এমনি দেয়া হয়েছে। এখানে বলা হয়েছে এছাড়াও ধারা 12 এর ব্যাখ্যায় বলা হয়েছে ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে আদালত ধরে নেবেন যে স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, তবে অস্থাবর সম্পত্তি হস্তান্তর চুক্তিপত্র হলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত বিবেচিত হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক অনুসারে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি লিখিত ও নিবন্ধিত হলে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। এখানে সমস্যামূলক বা ব্যাখ্যামূলক একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। কবিরের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। উক্ত ছবিটি বিক্রির জন্য তিনি সগীরের সহিত চুক্তিবদ্ধ হন। সগীর ছবিটি সমুদয় মূল্য কবিরকে প্রদান করেন, কিন্তু কবির ছবিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানান। সগীর ছবিটি সরবরাহের জন্য কবিরের বিরুদ্ধে কি মামলা দায়ের করতে পারেন? সুনির্দিষ্ট আইন উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। কবিরের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। উক্ত ছবিটি বিক্রির জন্য সগীরের সহিত চুক্তিবদ্ধ হন। সগীর ছবিটির সমুদয় মূল্য কবিরকে প্রদান করেন, কিন্তু কবির ছবিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানান। প্রশ্ন হচ্ছে সগীর ছবিটি সরবরাহের জন্য কবিরের বিরুদ্ধে কি মামলা দায়ের করতে পারেন? যেহেতু সগীরের চুক্তি অনুযায়ী তার অংশ সম্পাদন করেছে সেহেতু সে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি পাওয়ার অধিকারী হবে।
ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে আলোচ্য সমস্যাটি সুনির্দিষ্ট পূর্তিকারী আইন 1877-এর 12 খ ধারার বিষয়বস্তু। সুনির্দিষ্ট পূর্তিকারী আইনের 12 খ ধারায় বলা হয়েছে যে যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন না করলে যে ক্ষতি হবে উহার প্রকৃত ক্ষতি নির্ণয় করার কোনো মানদণ্ড থাকে না, তখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পূর্তিকার মঞ্জুর করতে পারে। প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে কবিরের সংগ্রহে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। কবির উক্ত ছবিটি বিক্রয়ের জন্য সগীরের সাথে চুক্তিবদ্ধ হন। সগীর ছবিটির সমুদয় মূল্য পরিশোধ করার পরও কবির ছবিটি সরবরাহ করতে অস্বীকৃতি জানান। জয়নুল আবেদিন একজন চিত্রশিল্পী ছিলেন এবং তিনি বর্তমানে মৃত। সুতরাং কবিরের সংগ্রহে জয়নুল আবেদিনের যে ছবিটি আছে উহা দুষ্প্রাপ্য প্রকৃতির এবং অন্য কোনো কপি বাজারে নাই। সাধারণত দুষ্প্রাপ্য প্রকৃতির কোনো পণ্য সম্পর্কিত কোনো চুক্তি ভঙ্গের ক্ষতি নির্ধারণের কোনো মানদণ্ড থাকে না। সুতরাং সগীরের সাথে কবিরের সম্পাদিত চুক্তি ভঙ্গের দরুন সগীর যে ক্ষতি হবে উহার প্রকৃত ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই। এক্ষেত্রে সগীর সুনির্দিষ্ট পূর্তিকারী আইন 1877-এর 12 খ ধারায় কবিরের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তি বলবতের মোকদ্দমা দায়ের করতে পারবে এবং কবিরকে চুক্তির শর্তানুসারে চুক্তি পালনের বাধ্য করতে পারবে। এখানে একটি ব্যাখ্যা দেওয়া আছে। সুতরাং উপরে আলোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ হয় যে যেহেতু কবির ও সগীরের মধ্যেকার সম্পাদিত চুক্তিটি চুক্তি আইন 1872 অনুযায়ী একটি বৈধ চুক্তি, সেহেতু সগীর কবিরের বিরুদ্ধে সুনির্দিষ্ট পূর্তিকারী আইন 1872 এর 12 খ ধারায় কবিরের সংগ্রহে চিত্রশিল্পী জয়নুল আবেদিনের দুষ্প্রাপ্য যে ছবি রয়েছে সেই ছবিটি সরবরাহ করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না, অথবা কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয় সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করুন, অথবা কোন কোন ক্ষেত্রে আদালত চুক্তি প্রবলের ডিক্রি প্রদান করবেন না। সুনির্দিষ্ট পূর্তিকারী আইন 1877-এর 21-এর ক ধারা অনুসারে নিম্নলিখিত 8টি ক্ষেত্রে চুক্তিসমূহ সম্পাদন করা যায় না, যথা যে চুক্তির কার্য সম্পাদন আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত পূর্তিকার হবে, যে চুক্তি এতই জটিল অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি ব্যক্তিগত অভিপ্রায় অথবা সংকল্পের উপর নির্ভরশীল, যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সহিত নির্ণয় করতে পারে না, যে চুক্তি ইহার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য, যে চুক্তি জিম্মেদার বা ট্রাস্টিগণ তাহাদের ক্ষমতা লঙ্ঘন করে চুক্তি সম্পাদন করেছেন, যে চুক্তি বিশেষ উদ্দেশ্যে গঠিত সেক্ষেত্রে উক্ত কোম্পানির উদ্যোক্তাগণ ক্ষমতা লঙ্ঘন করে চুক্তি সম্পাদন করিয়াছেন, যে চুক্তির কার্য সম্পাদন করিতে হইলে শুরু করিবার তারিখ হতে 3 বছরের অধিককাল ক্রমাগত কাজ করে যেতে হবে, যে চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হইয়া গিয়াছে। উল্লেখ্য যে চুক্তি প্রবলের মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে এখতিয়ারসম্পন্ন আদালতে দায়ের করতে হয় এবং ডিক্রির মাধ্যমে আদালত চুক্তি প্রবলের পূর্তিকার দিয়ে থাকেন। চুক্তি প্রবলের মোকদ্দমার মূল্যমান অনুযায়ী মূল্যানুপাতিক কোর্ট ফি দাখিল করতে হয়। এই মোকদ্দমা চুক্তির শর্তভঙ্গ বা অস্বীকৃতির দিন হতে 1 বছরের মধ্যে দায়ের করতে হয়। পরের প্রশ্ন, দলিল সংশোধন অথবা চুক্তি সংশোধনের ক্ষেত্রসমূহ উদাহরণসহ আলোচনা করো, অথবা দলিল সংশোধনী সংক্রান্ত আইনের বিধানাবলী আলোচনা করো। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 31 ধারায় দলিল সংশোধন সম্পর্কে বর্ণিত আছে। 31 ধারার মতে 3টি ক্ষেত্র দলিল সংশোধন করা যায়। দলিলটি প্রতারণার মাধ্যমে সৃজিত হইলে, দলিলটি উভয় পক্ষের ভুলের দরুন সৃজিত হইলে, দলিলটিতে সত্যিকারের মনোভাব ভ্রান্তভাবে লিপিবদ্ধ করা হইলে, সাক্ষ্য প্রমাণ দ্বারা আদালতের নিকট যদি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দলিলটি প্রণয়নের সময় প্রতারণা বা ভুল হয়েছে এবং দলিলটি কার্যকর করার জন্য পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য নির্ণয় করা প্রয়োজন, তাহলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিলটি সংশোধনের আদেশ দিতে পারেন যেন দলিল তার প্রকৃত উদ্দেশ্যে ব্যক্ত করতে পারে। এক্ষেত্রে
তৃতীয় ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে ও মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ করা যেতে পারে। তামাদি মেয়াদ হচ্ছে দি লিমিটেশন অ্যাক্ট 1998 হবে। এর অনুচ্ছেদ 95 ও 96 অনুযায়ী দলিল ভুল বা প্রতারণার বিষয়টি জানার দিন থেকে 3 বছরের মধ্যে দলিল সংশোধনের মামলা দায়ের করতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে দলিল সংশোধন ও দলিল বাতিলের মধ্যে পার্থক্য। দলিল সংশোধনের বলা হয়েছে দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 31 ধারায় দলিল সংশোধনের বিষয় বর্ণিত হয়েছে, আর সুনির্দিষ্ট প্রতিকার আইন 39 ধারায় একই বিষয়ের উপরে 39 ধারায় দলিল বাতিলের বিষয় বর্ণনা করা হয়েছে, আর দলিল সংশোধন হচ্ছে 31 ধারায়। ধারা 2 নম্বরে বলা হয়েছে ধারা 31 অনুসারে প্রতারণার মাধ্যমে বা পক্ষগণের পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল চুক্তি প্রকৃত অর্থে পক্ষগণের উদ্দেশ্যে প্রকাশ না করলে সেক্ষেত্রে দলিলের পক্ষ বা প্রতিনিধি দলিল সংশোধনের মামলা দায়ের করতে পারেন। আর এপাশে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য হয় এবং দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে তার উপর গুরুতর ক্ষতির কারণ হওয়ার যুক্তিসঙ্গত আশঙ্কা থাকলে তাহলে সে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারে। 31 ধারা অনুসারে দলিল সংশোধন প্রতারণা পক্ষগণের পারস্পরিক ভুলের ক্ষেত্রে প্রযোজ্য। 39 ধারা অনুসারে দলিল বাতিলের পরিসর এ থেকে আরও বেশি ব্যাপক। দলিল সংশোধন ব্যাপক অর্থ প্রকাশ করে না, দলিল বাতিল ব্যাপক অর্থ প্রকাশ করে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 31 ধারা অনুসারে যদি কোনো দলিল সংশোধন করা না যায়, তাহলে 39 ধারা অনুসারে দলিল বা চুক্তিপত্রটি বাতিল করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারা অনুসারে দলিল সংশোধনের সুযোগ নেই। ক্ষতিপূরণের আদেশ দেওয়ার কোনো বিধান নেই, ক্ষতিপূরণ আদেশ দিতে পারে আদালত। এখানে বলা হয়েছে দলিলের পক্ষ নয় এমন ব্যক্তি, দলিলের বিষয়ে বলা হয়েছে দলিলের পক্ষ নয় এমন ব্যক্তি দলিল বাতিলের মোকদ্দমা করতে পারে। আর এখানে যে দলিল সংশোধনের বিষয়ে অন্য পক্ষর কোনো সুযোগ নেই। আরেকটি প্রশ্ন হচ্ছে কখন চুক্তি রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে, অথবা চুক্তি রদকরণের ক্ষেত্রসমূহ উদাহরণসহ আলোচনা করো, অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর চুক্তি রদ সম্পর্কে সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করো। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 35 ধারা অনুযায়ী দুটি ক্ষেত্র আদালত কর্তৃক চুক্তি রদ সাব্যস্ত হতে পারে। এখানে হবে 3টি, টাইপিং মিস্টেক, যথা চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক সম্পাদিত হইলে, অবৈধ চুক্তি যে ক্ষেত্রে বাদীর থেকে বিবাদী বেশি দাবি করে, বিক্রয় বা ভাড়া চুক্তির ক্ষেত্রে আদালতের ডিক্রির প্রদান সত্ত্বেও ক্রেতা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হইলে। এখানে উদাহরণ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তামাদি মেয়াদ দি লিমিটেশন অ্যাক্ট 1998 এর অনুচ্ছেদ 114 অনুযায়ী চুক্তি রদের মামলার তামাদি মেয়াদ 1 বছর। দলিল বাতিল অথবা দলিল বাতিল বলতে কি বোঝায়? দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 39 ধারা অনুযায়ী কোনো বাতিল বা বাতিলযোগ্য দলিল বিলোপের জন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিকে বলা হয় দলিল বাতিল। সংক্ষেপে প্রশ্ন, কারণ এখন বর্তমানে প্রশ্নগুলো একেবারেই সংক্ষেপ আকারে আসবে। আপনারা প্রথমেই আইনের বিষয়ে কোন আইনে কত ধারায় এটি লিখে আপনারা এক্সামিনারকে বোঝানোর চেষ্টা করবেন, তাহলেই সে বুঝতে পারবে। কে দলিল বাতিলের প্রার্থনা করতে পারে অথবা কে দলিল বাতিল চাইতে পারে, অথবা কোনো ব্যক্তি দলিলের বাতিলের জন্য মামলা করতে পারে। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 39 ধারা অনুযায়ী বাতিল বা বাতিলযোগ্য দলিলের যে কোনো পক্ষ দলিলটি তার জন্য গুরুতর ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা থাকলে দলিল বাতিল বিলোপের জন্য মামলা করতে পারে। দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নেই এছাড়া যার বিরুদ্ধে কোনো দলিল বাতিল বা বাতিলযোগ্য ডিক্রি 39 ধারার অধীন মামলা করতে পারে। কখন দলিল বাতিলের আদেশ দেওয়া যেতে পারে?
কি কারণে এরূপ দলিল বাতিলের আবেদন করা যেতে পারে? কি কারণে দলিল বাতিলের প্রতিকার চাইতে পারে? কি কারণে দলিল বাতিলের জন্য মামলা করতে পারে? দলিলের বাতিলের মামলায় কৃতকার্য হওয়ার জন্য বাদীকে কি আবশ্যিক বিষয় প্রমাণ করতে হয়? দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 39 ধারা অনুযায়ী কোনো লিখিত দলিলে নিম্নোক্ত বিষয়গুলো বিদ্যমান থাকলে উক্ত দলিল বাতিলের জন্য আবেদন করা যাবে। লিখিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য যদি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে এরূপ দলিল অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে তা বাদীর জন্য গুরুতর ক্ষতির কারণ হবে। একজন ব্যক্তি উপযুক্ত কারণে দলিল বাতিলের জন্য মামলা করতে পারে এবং উপযুক্ত বিষয়গুলো প্রমাণ করতে পারলে আদালত উক্ত দলিল অর্পণ ও বাতিলের আদেশ প্রদান করতে পারে। দলিলটি যদি দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রেজিস্ট্রিকৃত হয়ে থাকে তাহলে আদালত উক্ত ডিক্রির কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসারের নিকট পাঠাবে এবং এরূপ অফিসার তার রক্ষিত বইতে দলিলের কপিতে এর বিলুপ্তির বিষয়টি লিপিবদ্ধ করবে। তামাদি মেয়াদ দি লিমিটেশন অ্যাক্ট 1908 অনুচ্ছেদ 91 অনুযায়ী তামাদি মেয়াদ 3 বছর। আংশিক বিলুপ্তির কথা বলা হয়েছে এখানে। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 40 ধারা অনুযায়ী কোনো একটি দলিল যদি বিভিন্ন অধিকার এবং বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করে তাহলে আদালত যথোপযুক্ত মামলায় তা আংশিকভাবে বাতিল এবং অবশিষ্ট অংশকে বহাল রাখতে পারেন। বিলুপ্তি অংশকে সম্পূর্ণরূপে স্বতন্ত্র ও পৃথক হতে হবে। আরেকটি সমস্যামূলক প্রশ্নের মতোই এখানে দেওয়া হয়েছে, যেমন রেজিস্ট্রিকৃত একখানা দলিল কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায় তাহলে কোনো সুনির্দিষ্ট আইনের আওতায় তাকে তা করতে হবে। তিনি কি শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তাহার উপর বাধ্যকর নয় এই মর্মে মামলা করতে পারেন? বাদী বিরোধী দলিলে একজন পক্ষ তিনি কি শুধুমাত্র দলিলটি জাল এবং প্রতারণামূলক এবং উহা তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিক্রির জন্য মামলা করতে পারেন? যদি না পারেন তাহলে কোন আইনের কোন ধারাবলে তিনি প্রতিকার প্রার্থনা করতে পারেন? অথবা বিরোধী দলিলের পক্ষ আছেন এমন কোন ব্যক্তি তিনি কি শুধুমাত্র দলিলটি জাল এবং উহা বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক ডিক্রির প্রার্থনায় মামলা দায়ের করতে পারেন? উত্তর, বাদী দলিলের পক্ষ হলে তাকে প্রথমে দলিল বাতিল চেয়ে মামলার সাথে সাথে 42 ধারা অধীন উক্ত দলিলটি জাল এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার মামলা করতে হবে। দলিলের পক্ষ শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণা চেয়ে মামলা করলে তা সঠিক হবে না। বাদী দলিলের পক্ষ না হলে বাদী শুধুমাত্র দলিলটি জাল এবং তার উপর বাধ্যকর নয় এই মর্মে 42 ধারার অধীন ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবে। যদি দলিলটি তা শুরু থেকেই বাতিল হয় সেক্ষেত্রে বাদী দলিলের পক্ষ হোক বা না হোক সেক্ষেত্রে বাদী শুধুমাত্র দলিলটি জাল এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা চেয়ে 42 ধারায় মামলা দায়ের করতে পারবে। আরেকটি প্রশ্ন, ঘোষণামূলক ডিক্রি বলতে কী বোঝায়? ঘোষণামূলক ডিক্রি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুসারে দায়ের করা ঘোষণামূলক মামলায় যে ডিক্রি প্রদান করা হয় তাকে ঘোষণামূলক ডিক্রি বলা হয়। ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে কোনো ব্যক্তি আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির স্বত্বের অধিকার প্রতিষ্ঠিত হয়। ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে আনুষঙ্গিক প্রতিকার হয়, যেমন সত্য ঘোষণার সাথে সাথে দখল উদ্ধার। কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা সম্পত্তিতে স্বত্বের অধিকার অন্য কোনো ব্যক্তি অস্বীকার করলে বা অস্বীকার করার ইচ্ছা প্রকাশ করলে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করা হয়। এ ধরনের মামলায় উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ প্রদান করার পর আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ঘোষণা করতে পারেন যে বাদীর সেরূপ আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির স্বত্বের অধিকার রয়েছে। আদালতের এই ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে বাস্তব রূপ লাভ করে। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 42 ধারায় ঘোষণামূলক ডিক্রি লাভের আবশ্যকীয় শর্তাবলী কী? অথবা আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে? অথবা কোন কোন মামলায় এবং কোন কোন পরিস্থিতিতে ঘোষণামূলক ডিক্রি দেওয়া যেতে পারে? এর ব্যতিক্রমসমূহ কী কী?
দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 42 ধারা অনুসারে ঘোষণামূলক মামলা দায়ের করতে হলে কিছু শর্ত পালন করতে হবে। এসব শর্ত নিম্নে তুলে ধরা হলো। বাদী কোন আইনগত পরিচয় অথবা সম্পত্তিতে সত্ত্বের অধিকার থাকতে হবে। এই আইনগত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার আইন থেকে সৃষ্টি হবে, চুক্তি থেকে নয়। বিবাদী বাদীর এই আইনগত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার অস্বীকার করবে এবং অস্বীকার করার আগ্রহ প্রকাশ করবে। ঘোষণামূলক মামলার বিষয়বস্তু অবশ্যই বাদীর আইনগত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার সম্পর্কিত হতে হবে। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে ঘোষণামূলক মামলার প্রতিকার মঞ্জুর করবে। যে ক্ষেত্রে বাদী ঘোষণামূলক সঙ্গে আনুষঙ্গিক প্রতিকার পাওয়ার অধিকারী, সেক্ষেত্রে বাদীকে অবশ্যই তা চাইতে হবে। উপযুক্ত শর্তাবলী প্রয়োগ করে নিম্নোক্ত মামলাসমূহে ঘোষণামূলক ডিক্রি দেয়া যেতে পারে। দত্তকের ক্ষেত্রে, বিবাহ সম্পর্কিত ব্যাপারে, বেনামি হস্তান্তরের ক্ষেত্রে, বৈধ শিশুর পরিচয় নিশ্চিতের ক্ষেত্রে, ট্রেডমার্কের ক্ষেত্রে, অর্পিত সম্পত্তির ক্ষেত্রে, বিরুদ্ধে দখলের মাধ্যমে দখলজনিত সত্ত্বলাভের ব্যাপারে, ধর্মীয় অধিকার বলবৎ করার বিষয়ে, ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, দলিল বাতিলের ক্ষেত্রে উপরোক্ত মামলায় আদালত ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে। এখানে আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে স্থায়ী, অস্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কী বোঝো? কখন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় এবং কখন যায় না, বিস্তারিত বর্ণনা করো। অস্থায়ী নিষেধাজ্ঞা। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 53 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে যে মোকদ্দমা চলমান অবস্থায় যে কোনো পর্যায়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বা দেওয়ানি মূল মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে কোনো পক্ষকে কোনো একটি কাজ করা থেকে অস্থায়ী বিরত রাখার জন্য আদালত আদেশের মাধ্যমে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাহাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয় আবেদনের মাধ্যমে এবং আদালত মঞ্জুর করেন আদেশের মাধ্যমে। ইহা দেওয়ানি কার্যবিধি 43 আদেশের এক বিধি অনুযায়ী একটি আপিলযোগ্য আদেশ। আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি কার্যবিধি 104 ধারার বিবিধ আপিল দায়ের করতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি 39 আদেশ দ্বারা। স্থায়ী নিষেধাজ্ঞা। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 54 ধারায় বর্ণিত আছে যে উক্ত ধারায় বলা হয়েছে যে মোকদ্দমা বিচার শেষে গুণাগুণের উপর ভিত্তি করে কোনো একটি পক্ষকে কোনো একটি কাজ করা থেকে স্থায়ীভাবে বিরত রাখার জন্য আদালত ডিক্রির মাধ্যমে যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন উহাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। স্থায়ী নিষেধাজ্ঞা আর্জি দাখিলের মাধ্যমে এখতিয়ারসম্পন্ন সর্বনিম্ন আদালতে চাইতে হয় এবং আদালত বিচারপূর্বক ডিক্রির মাধ্যমে উহা মঞ্জুর করে থাকেন। যেহেতু উহা একটি ডিক্রি, সেহেতু উক্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি কার্যবিধি 96 ধারায় আপিল দায়ের করতে পারেন। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা সম্পর্কে বর্ণিত আছে। উক্ত ধারায় বলা হয়েছে যে কোনো কাজ করতে কোনো ব্যক্তির যে বাধ্যবাধকতা রয়েছে, উক্ত বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করতে কোনো নির্দিষ্ট কাজ করতে আদালত যে আদেশ দিয়ে থাকেন তাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 54 ধারায় 5টি ক্ষেত্রে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেখানে বাদী বিবাদী সম্পত্তির জিম্মেদার, সেখানে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেখানে অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তা নিরূপণ করার কোনো মানদণ্ড নাই, সেখানে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেখানে অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না, সেখানে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেখানে অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ আদৌ পাওয়াই যাইবে না, সেক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেখানে বিচারের বিভাগের কার্যধারার জটিলতা বা বহুত্ব দেখা দিতে পারে, সেখানে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যখন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। জি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 56 ধারায় আদালত 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। যখন একটি বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা চাওয়া হয় তখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে সে আদালতের অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না।
যে ব্যক্তিকে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। সরকারের কোনো কাজে বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কোনো ফৌজদারি বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যে চুক্তি বলবৎযোগ্য নয় তেমন চুক্তি ভঙ্গ রোধ করার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। কোন উৎপাত নিরোধ করার জন্য যাহা উৎপাতের পর্যায়ে পড়ে না সেক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। একটি ক্রমাগত লঙ্ঘন নিরোধ করার জন্য যাতে বাদীর মৌন সম্মতি আছে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যেখানে বাদী অন্য কোনোভাবে একই প্রকৃতির প্রতিকার পেতে পারে সেখানে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যখন বাদীর আচরণ এমন হয় যে তাকে আদালতের সাহায্য থেকে বঞ্চিত করে তখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। যেখানে মামলার বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ থাকে না সেখানে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করেন না। উল্লেখ্য যে নিষেধাজ্ঞা মামলা আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হয়। এই মামলার তামাদি 6 বছর এবং ঠিকা কোর্ট ফি দাখিল করতে হবে। আদালত ডিক্রির মাধ্যমে নিষেধাজ্ঞা মঞ্জুর বা নামঞ্জুর আদেশ দিবেন। উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি কার্যবিধি 96 ধারার আপিল দায়ের করতে পারবেন। তো এ হচ্ছে সুনির্দিষ্ট পত্রিকার আইনের একেবারে শেষ এবং আপনারা ইচ্ছে করলেই এখানে এই 17 পেজের যে নোটটি রয়েছে আপনারা নিতে পারবেন আশা করি। আর এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01710164299 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা রিটেনের সাজেশন কথা বলে নিতে পারবেন। তো এ পর্যন্তই আজকের, ভালো থাকুন। এরপরে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে ফৌজদারি নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।